সকলকে স্বাগতম মিনি মুভি বাংলা চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা দেখতে চলেছি লায়লা মুভি। গল্পের শুরুতে আমরা দেখি সোনু নামের এক ছোট ছেলে দেখানো হয়। সোনুর মা একজন বিউটিশিয়ান, যিনি বিবাহ অনুষ্ঠান কনের মেকআপ করতে যায়। সোনুও মায়ের সঙ্গে যায় এবং চুপচাপ মায়ের কাজ দেখতে থাকে। সে মায়ের মেকআপ করার কৌশলও শিখতে থাকে। সোনুর মায়ের মনে একটা ইচ্ছা ছিল, যদি তার ছেলে না হয়ে মেয়ে হতো। তাই মাঝে মধ্যে তিনি সোনুকে মেয়েদের মতো সাজিয়ে তার ছবি তোলেন। এরপর গল্প কয়েক বছর পরে সিন দেখানো হয়। সোনুর মা বহু বছর আগেই তার জন্য একটি বিউটি পার্লার খুলে দেন শহরের মূল বাজারে। নিজের পার্লার দেখে সোনু খুব খুশি হয়। সময়ের সাথে সোনু পার্লারটিকে আরো উন্নত করে তোলে। রিসেপশনিস্ট ও দুই একজন কর্মীও নিয়োগ দেয়। মোটামুটি সোনু দিনে রাতে ভালোই উন্নতি করছিল, কিন্তু সোনুর এই সাফল্যে কোনোভাবে পুরুষ সমাজ সন্তুষ্ট ছিল না। এক রাতে তারা মদের আসরে বসে, কেউ বলে মন চায় সোনুকে খুন করে ফেলি, কেউ বলে নাম ওর পার্লারটাই পুড়িয়ে দিই। তখন একজন বলে এতে কিছু হবে না, সে তো ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবে। আসলে তখনও বুঝতে পারি না তারা এত রাগান্বিত কেন। সিকিউরিটি গার্ড বলে, আমি তো সোনুর কারণে বিরক্ত। আমার বউ আমার অর্ধেক বেতন তার পার্লারে খরচ করে ফেলে। অন্য একজন বলে, একদিন আমি আমার স্ত্রীর হাত ধরলাম। সে বলে তুমি সোনুর মতো ভালোবেসে হাত ধরতে পারো না। তখন বুঝি এটাই তাদের আসল সমস্যা। একজন বলে, চলো এই ব্যাপারে খলিল ভাইয়ের সাহায্য নিই। খলিল একজন এলাকার মাস্তান। তারা তাকে টাকা দেয় এবং বলে এটা অ্যাডভান্স, কাজ শেষ হলে আরো টাকা পাবি, তবে এই কাজটা গোপনে হবে আর এই খবর কেউ যেন না জানতে পারে। খলিলও বলে, চিন্তা করো না, আমি মরেও যাব, কিন্তু কাস্টমারের তথ্য কাউকে দেব না। পরের দিন সোনুর পার্লারে নারীদের ভিড় জমে যায়। আসলে পাড়ার রূপসী মালার ভাইয়ের বিয়ে, সবাই টিপটপ সাজতে চায়। সব মহিলারাই সোনুর কাজ নিয়ে খুব খুশি। তাদের মনে করে সোনু কাউকে ছুলেই সে আগের চেয়ে আরো বেশি সুন্দরী হয়ে ওঠে। কিভাবে সে প্রত্যেকটা মেয়ের মনের ভালোবাসার একটা জায়গা করে নিয়েছে। কিন্তু বড় সমস্যা হলো মেয়েদের হাজবেন্ডের পকেট খালি হয়ে যায়। তবে সে প্রতিটি নারীকে নিজের বোন মনে করে এবং সবসময় সাহায্য করে থাকে। এক মহিলা বলে, আমি আগের থেকে মোটা হয়ে গেছি, আমার স্বামী রোজ খ্যাপায়। সোনু বলে, তাহলে আমার ফ্যাট টু ফিট প্রোগ্রামে যোগ দাও। মহিলা বলে, না, আমার পক্ষে ডায়েট আর এক্সারসাইজ সম্ভব না। সোনু হেসে বলে, তুমি তো ভালো রান্না করো। হ্যাঁ, তাহলে রোজ স্বামীকে সুস্বাদু খাবার খাওয়াও, হাজবেন্ডকে খাওয়াও 2 মাস, তাকে মোটা বানিয়ে দাও। এরপর একসাথে বাইরে গেলে সবাই বলবে ও বউটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু বেটা তো মোটা পান্তা ভাত। বাহ, কি অসাধারণ বুদ্ধি না? আরেকজন, জ্যোতির মেয়ের সমস্যাটা আর্থিক। তার স্বামীর তেলের ব্যবসা চলছে না, তাই সে শুধু আইব্রো বানাতে আসে। সোনু বলে, বোন, এই জন্য নিজের সৌন্দর্যকে কম্প্রোমাইজ করবেন কেন? আপনার তো হাইড্রা ফেসিয়াল করানো উচিত। আর ব্যবসার কথা তো বাদই দাও, তোমার স্বামীকে বলো তেলের বোতলে আমার ছবি ছাপিয়ে দিবেন আর তেলের উপকার সম্পর্কে কিছু লিখবেন। এই তেল খেলেই আপনি হবেন সোনুর পার্লারের মতো সুন্দর। তারপরে দেখবেন কত দ্রুতর সাথে বিক্রি হচ্ছে। জ্যোতি দিদি, আপনার ভাই কি কোনো মডেলের থেকে কম? কিন্তু জ্যোতি বলে, কিন্তু ব্যবসায় অন্তত 2 লাখ টাকা খরচ হবে, সেটা তো আমাদের কাছে নেই। সোনু বলে, আমি থাকতে আপনি টেনশন কেন করছেন, আমি আছি তো। সোনু সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। এটা করার কোনো দরকার নেই, চিন্তা করো না, ব্যবসা চললে পরে ফেরত দিও, তাড়াহুড়ার কোনো দরকার নাই। ততক্ষণে সোনুর পার্লারে এসআই এর স্ত্রীর নাম করে এক মহিলা প্রীতি লাইন ছাড়াই আবার টাকা ছাড়া মেকআপ করাতে আসে। মেকআপ করে নায়িকা সাজতে চায়, যাতে সে রাতে এসআইকে প্রলোভিত করা পারে। এইসব কথা রিসেপশনিস্ট সোনুকে জানায়, আর সোনু ফোন করে এসআই এর আসল স্ত্রীকে জানিয়ে দেয়। আর এসআই এর আসল স্ত্রী হলো কমলা, আর প্রীতি ব্যবহার করা আইটেম। যেমনি কামলা এই কথা শুনে সে রেগে আগুন হয়ে পার্লারের সামনে এসে হাজির হয়। সোনু যায় প্রীতির কাছে। সে বলে, বাইরে কেউ আপনার আত্মীয় এসেছে। আর সেখানে মুখোমুখি হয় 2 সতীন। প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি। কাজী হবে, আর সেটার মজা সাধারণ জনগণ নেবে না। এটা তো হতেই পারে না। আর এখন তো মোবাইলের দুনিয়া, যাই কিছু হোক না কেন। তারপরে সে তাদের দুজনের লড়াই থামায়, কিন্তু তারপর তার 2 স্ত্রী দেবীরূপ ধারণ করে। আর তারপরে যা হওয়ার তাই হয়, তাকে ছেড়ে চলে যায়। কমলা সোনুকে ধন্যবাদ দেয়, কারণ তোমার কারণে সে স্বামীর আসল রূপ দেখতে পেরেছে। আর এখন যখন এসআই বুঝতে পারে সোনুই তার মুখোশ খুলে দিয়েছে, রেগে গিয়ে সোনুর দিকে তেড়ে আসে। কিন্তু সোনুর সামনে হাজারো বোন সামনে এসে ফোন নিয়ে দাঁড়িয়ে পড়ে, হাত তুলেই দেখাও, তারপর বুঝবে। এটা দেখে এসআই পিছিয়ে সরে যায়। এরপর আমরা দেখি খৈদি নামের এক চিরঞ্জীবী লোক তার ছেলে রুস্তমের জন্য মেয়ে খুঁজছে, কিন্তু যতই মেয়ে দেখে রুস্তম কাউকে পছন্দ করছে না। ঘটক ক্লান্ত হয়ে বলে, সব ধরনের মেয়ে দেখালাম, ছোট বড় কালো সাদা, কিছুই আপনার একটাও পছন্দ হলো না। আসলে আপনারা কোন টাইপের মেয়ে খুঁজছেন? আমি চিরঞ্জীবী ফ্যান, তাই আমার বউ, ছেলের নামও ওর আমার নাম চিরঞ্জীবী সিনেমা নামে রাখা। আমার বৌমাও সেই সিনেমার নায়িকার মতো দেখতে হওয়া উচিত। এটা শুনে ঘটক
ঘটক বলে, তাহলে আপনার ছেলে সারা জীবন সিঙ্গেল থেকে যাবে। এরপরে আমরা রুস্তমকে দেখি। রুস্তমের কাজ হলো ছাগলের মাংস বিক্রি করা। তারপরে আমরা দেখতে পাই রুস্তমের সামনে একটা লোককে হাজির করা হয়েছে, কারণ সে রুস্তমের বাবার সম্পর্কে খারাপ কিছু বলেছে। তখন সে বলে, আমার ব্যাপারে বললে তোকে ছেড়ে দিতাম, কিন্তু আমার বাবার বিষয় বলেছিস, আমি তোকে ছাড়বো না। ঠিক তখনই জানতে পারে তার জন্য পাত্রীও পাওয়া যায়নি। তখন সে আরো রাগে ফেটে পড়ে, আর রাগে সেই লোককে ছাগলের মধ্যে ফেলে দেয় এবং যেখানেই বন্দি করে রাখে। অন্যদিকে এসআই এক রেস্টুরেন্টে ঘুষ নিচ্ছিল। ঠিক তখনই সেখানে খলিলও এসে বলে, সোনুর কারণে আজ আপনার ঘরও নেই, বাইরেও নেই। আপনি বললে ওকে শেষ করে দেই। এসআই যে এখনই ঘুষ নিয়েছে সেই ঘুষের টাকা খলিলকে দিয়ে বলে, একজন মিউজিশিয়ানের যেমন আঙুল দরকার, ঠিক তেমনি বিউটিশিয়ানেরও তার হাতের আঙুল বেশি দামি। আমি চাই সোনুর আঙুল, তবে সেটি যেন তার হাতে না লেগে থাকে। এর মানে বন্ধুরা, এসআই সোনুর হাত কেটে নিয়ে আসতে বলছে। এর জন্য খলিল লোকজন নিয়ে সোনুর রোড অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে, কিন্তু সোনু কোনোভাবে বেঁচে যায়। তখন খলিল নিজে এসে মারার চেষ্টা করে, কিন্তু সোনু মারামারির করার ইচ্ছায় নয়, কারণ তার চোখ পড়েছে এক সুন্দরী মেয়ের ওপর, তার নাম জেনি। সোনু ভাবে, এত সুন্দর মেয়ে তো আমার মতো হ্যান্ডসাম ছেলেদের জন্যই তৈরি হয়েছে। কিন্তু খলিলরা লোকজন মাঝখানে চলে আসে। তবে আর কি, সোনুকে বাধ্য হয়ে তাদের সাথে লড়াই করতে হয় আর তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে সে গিয়ে জেনির সঙ্গে অশ্লীল কথা বলতে শুরু করে, তোমার বডি ওয়েট কত, তোমার ফিগার তো দারুণ, এইসব বলেই যায়। সোনুর যেন নিজের জিভের ওপর কোনো নিয়ন্ত্রণই থাকে না। জেনিকে দেখলেই যেন সব হুঁশ উড়ে যায়। কিন্তু জেনি তো জানেই না যে সোনু আসলে মনে প্রাণে অনেক ভালো মানুষ। সে সোনুকে একটা বকাটে ছেলে ভেবে সোজাসুজি বকাঝকা করে, কিন্তু সোনু তো নাছোড় বান্দা। পরের দিন সে খোঁজ খবর নিয়ে জেনির জিমে পৌঁছে যায়। সেখানে জেনিকে ফাইট করতে দেখে সে আরো মুগ্ধ হয়ে পড়ে। সে জেনিকে গিয়ে বলে, আমাকেও এই জিমে ট্রেনিং নিতে হবে তোমার কাছ থেকেই। জেনি বলে, তুমি চাইলেও এখানে ট্রেনিং নিতে পারবে না, এটা শুধু মেয়েদের জিম, বয়েজ নট অ্যালাউড। তখন সোনু জিমের মালকিনকে গিয়ে বলে, দিদি কিছু একটা করুন না। আসলে বন্ধুরা, ওই জিম মালকিন ও সোনুর পুরনো কাস্টমার, তাই শুধুমাত্র সোনুর জন্যই সে জিমের নিয়ম বদলে দেয়। সে জেনিকে আন্তরিক অনুরোধ করে বলে, সোনুকে ঠিকঠাকভাবে ট্রেন করো। এই কথা শুনে জেনি খুব রেগে যায়। সে প্রথম দিন থেকেই ইচ্ছে করে সোনুকে হেভি ওয়েট তুলতে বলে, আর সে খুব কষ্টে ট্রেনিং করাতে থাকে। আর সোনু, সে তো প্রেমে অন্ধ, একটাও কথা না বলে জেনির সব কথা পালন করে চলে। একদিন জেনি বলে, সোনু কাল গ্রাউন্ডে দেখা করো আমার সঙ্গে। সোনুর এই কথা শুনে তো উতালা হয়ে যায়, মনে হয় বাহ, ও তো আমাকে একা ডেকেছে। কিন্তু পরদিন গ্রাউন্ডে গিয়ে দেখতে পাই জেনি তাকে বলে, তুমি দেরিতে এসেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে, 5টা চক্কর মারবা এই গার্ডেনের। সোনু বলে, 5 রাউন্ড। তখন জেনি তার সঙ্গে মজা করে, তুমি কি পারবে না? তুমি তো একটা বিউটিশিয়ান, এটা তোমার তো পারারই কথা না, তাই তো? বডি বানাতে হলে স্ট্যামিনা দরকার, মেকআপ ম্যানদের সেইটা হয় না। ওহো। এই কথা সোনুর ইগো হার্ট করে। সে কিছু না ভেবে সরাসরি জেনিকে কাঁধে তুলে নেয় এবং ধরতে শুরু করে। গ্রাউন্ডের 5টা রাউন্ড একেবারে দৌড় দিয়ে শেষ করে ফেলে, যে কারণে জেনি তো একেবারে ফুল অফ ইমপ্রেস হয়ে যায়। জানির ভিতরের সব হরমোন যেন জেগে ওঠে, সে সোনুর প্রেমে পড়ে যায়। পরদিন সোনু যখন জিমে আসে, জেনি তাকে দারুণভাবে ট্রিট করে আর আগের দিনের ব্যবহারটা নিয়ে দুঃখ প্রকাশ করে। সোনু এত বদলে যাওয়া দেখে তো অবাক। এদিকে সে কিছু বোঝার আগেই জেনি হঠাৎ তাকে লিপ টু লিপ কিস করে ফেলে। এইভাবেই দুজনের সম্পর্ক শুরু হয়। আর সোনুর কারণে অনেক সিঙ্গল মেয়ের হৃদয় ভেঙে যায়। একদিনের কথা, যেই জ্যোতি নামের মেয়েটিকে, যার ছবি সোনু তেলের প্যাকেজিংয়ে ব্যবহার করার অনুমতি চেয়েছিল, সে একদিন তার স্বামীর সঙ্গে সোনুর কাছে আসে। সে সোনুকে নতুন প্যাকেজিং দেখায় সবার আগে। এরপর যখন সেই তেল বাজারে আসে, তখন সেটা পুরোপুরি বিক্রি হয়ে যায় মুহূর্তের মধ্যে। তারপর একদিন সোনু নিজে হাতে জেনিকে শাড়ি পরিয়ে মেকআপ করে নিজের কাকুর সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। কাকুর সঙ্গে দেখা করে জেনি একদম চমকে যায়, কারণ সোনুর কাকু একজন মুসলিম। কারণ ছোটবেলায় সোনুর মা যখন বিপদে পড়েছিলেন, তখন ওই কাকুই সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন। সোনুর মায়ের মৃত্যুর পর তিনি সোনুকে বড় করেছেন। তাই সোনু জীবনের প্রতীকী সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নেয়। কাকু জেনিকে খুব পছন্দ করেন। সোনুর কাকা একটা শাড়ির দোকান চালান আর উপহার হিসেবে জেনিকে একটি শাড়ি দেন। কিন্তু যখন সোনু আর জেনি চলে যাচ্ছিল, তখন এসআই, পুলিশ অফিসার, এসআই কাছে এসে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, এই নতুন মেয়েটা বুঝি, ফিগার তো দারুণ, আমার 12টা বেজে এখন তুই মজা করছিস? বাহ, আমার তো ডিভোর্স হয়ে গেছে। সোনু তখন বলে, আপনি বাজে কথা বলবেন না স্যার, আপনি যা করেছেন তার ফলই এখন পাচ্ছেন। আপনি যদি নিজের স্ত্রীর সঙ্গে বিশ্বস্ত থাকতেন, তাহলে আপনারও সংসার টিকে যেত। উপরন্তু আপনার প্রেমিকা আমার পার্লারে এসে হুমকি দিয়েছিল যে আমরা যদি তাকে ফ্রি সার্ভিস না দিই, তাহলে সে আপনাকে দিয়ে আমাদের ঝামেলায় ফেলবে। তখন এসআই রাগে ফেটে পড়ে আর বলে, দেখো, তোমার জন্য আমার মনে অনেক রাগ জমে আছে। তোমার এই প্রেমিকাকে আমার কাছে রাত কাটাতে পাঠাও,
তাহলেই আমার সব রাগ মিটে যাবে। এরপর আমি তোমাকে আর বিরক্ত করব না। এই কথা শুনে সোনুর রক্ত গরম হয়ে যায়। সে হাত তুলতে যাচ্ছিল, তখন কাকু এসে মাঝখানে চলে আসে। কাকু এসআইকে বলে হুশ করে কথা বলবেন, কিন্তু সে কাকুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সবাই রেগে যায় আর সোনু এক থাপ্পড়ে এসআইকে মাটিতে ফেলে দেয়। তারপর আশপাশের মানুষজন এসআইকে মারতে শুরু করে। অন্যদিকে খলিল রুস্তমের কাছে গিয়ে সব ঘটনা জানায়। সোনু নামে এক ছেলে আছে যে মেয়েদের মনে জায়গা করে নিয়েছে। সে আমার ক্লায়েন্টদের শান্তিতে থাকতে দিচ্ছে না। আমার নিজের 3 স্ত্রী আছে, তারাও আমার মাথা খাচ্ছে বারবার পার্লার যাওয়ার জন্য। আমি চাই আপনি সোনুর ব্যবস্থা করুন। রুস্তম সোনুর ছবি দেখে চমকে ওঠে। সে নিজের লোকদের বলে, এবার আমার মাথায় বুদ্ধি এসেছে। যদি কেউ আমাকে বিয়ে করাতে পারে তাহলে সে এই ছেলেই। তোমরা সোনুর পার্লারে গিয়ে ওখানকার সুন্দরী মেয়েদের তুলে নিয়ে এসো। হয়তো হতে পারে তাদের মধ্যে কেউ আমার বাবাকে পছন্দ হয়ে যাবে। এদিকে এক মহিলা তার মেয়েকে নিয়ে সোনুর পার্লারে আসে। তার মেয়ের গায়ের রং খুবই কালো হওয়ার কারণে বিয়ে আসে না। এই কারণে তার মা সোনুর হাত পা ধরে রিকোয়েস্ট করে, খরচ যতই হোক আমি দেব, শুধু আমার মেয়েকে শ্রীদেবীর মতো সুন্দর করে দাও। সোনু বলে, আমরা 19-20 ফারাক করতে পারি মেকআপ দিয়ে, কিন্তু আপনি তো আকাশ জমিনের তফাৎ করতে বলছেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু মেয়েটির মা এত অনুরোধ করে যে সোনু রাজি হয়ে যায়। সেই মেয়েটিকে চেম্বারে নিয়ে গিয়ে অনেক কিছু লাগায় মুখে। এরপর বাইরে এসে দেখে রুস্তমের গুন্ডারা পার্লারের লোকদের মারছে। এটা দেখে সোনু আবার শুরু হয়ে যায়। সে রুস্তমের সব গুন্ডাদের সেই লেভেলের ধোলাই করে দেয়। তখন এক গুন্ডা রুস্তমকে ফোন করে বলে, আমরা মেয়েদের তুলে আনতে গেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকেই আসতে হবে আমাদের তুলে নিয়ে যেতে। রুস্তম রাগে ফুঁসতে ফুঁসতে পার্লারে আসে, আর সেখানে হঠাৎই সেই মেয়েটির সঙ্গে ধাক্কা লাগে যাকে সোনু শ্রীদেবীর মতো সুন্দরী বানিয়েছে। মেয়েটির নাম ছিল সুন্দরী। তাকে দেখেই রুস্তম প্রেমে পড়ে যায়। এরপর সুন্দরী বাড়ি ফিরে যায়, যেখানে ছেলেপক্ষ তাকে দেখতে আসে। তারা তো কালো ছবি দেখে এসেছিল, কিন্তু এখানে সে কোনো দেবীর চেয়ে কম না। এমনকি ঘটক ও হতবাক এত সুন্দর কিভাবে হলো। তখনই রুস্তম নিজের পরিবার নিয়ে এসে সুন্দরীর বাবা মার সঙ্গে কথা বলে, সেদিনই বিয়ে করে ফেলে। যদিও সুন্দরীর বাবা মা বারবার বলেন সবটাই মেকআপের জাদু, আমাদের মেয়ে এতটাও সুন্দর না। কিন্তু শ্রীদেবীর রূপ দেখে রুস্তম ও তার পরিবার মুগ্ধ হয়ে যায়। সেদিনই বিয়ে সকলের রীতিনীতি হয়ে যায়। বিয়েতে সোনুকেও আসতে হয় ব্রাইডের মেকআপ ঠিক করার জন্য। বিয়ের পর সোনুকে ফিল্ম সিটি থেকে কল আসে এক নায়িকার মেকআপ করার জন্য, তাই সে চলে যায়। এদিকে রুস্তম প্রথম রাতের জন্য খুব এক্সাইটেড, কিন্তু সুন্দরী খুব ভয় পেয়েছিল, কারণ সে ভাবে যখন আমার আসল চেহারা ওর সামনে আসবে জানি না তখন কি হবে। তাই সে রুস্তমকে লাইট অফ করতে বলে আর প্রথম রাত উপভোগ করে। সে নিজেকে বিশ্বের সবচেয়ে লাকি মানুষ ভাবতে থাকে। কিন্তু পরদিন সকালে যখন সুন্দরী গোসল করে তখন সব মেকআপ ধুয়ে যায়। সে যখন শ্বশুর শাশুড়িকে চা দিতে আসে তারা ভয় পেয়ে যান তুমি কে। এরপর রুস্তমের সামনে সব সত্যি কথা বলে দেয় সুন্দরী। রুস্তম রেগে তার গায়ে হাত উঠায় এবং তার লোকদের দিয়ে সোনুর পার্লারে ভাঙচুর করায়। সবকিছু দেখে সোনুর মাথা ঘুরে যায়। সে ভাবতেও পারেনি তার মায়ের উপহার দেওয়া পার্লার কেউ এভাবে গুঁড়িয়ে দেবে। এরপর গুন্ডারা সোনুকেও মারধর করে আর বলে, তুমি আমাদের রুস্তম ভাইকে মেকআপ দিয়ে ঠকিয়েছ। যখন তার বাবা সত্য জানতে পারে তখনই স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছেন। এবার তোমাকে ছাড়া হবে না। এমন সময় আবার জেনি এসে কোনোভাবে সোনুকে ওখান থেকে পালিয়ে নিয়ে যায়। এরপরের দিন সকালে খবরের কাগজে দেখানো হয় রুস্তম নামে এক ব্যক্তির বিয়েতে মিনার কুকিং অয়েল ব্যবহার হয়েছিল। সেই খাবার খেয়ে 100-রও বেশি লোক অসুস্থ হয়ে পড়ে। এমনকি সেই বিয়েতে উপস্থিত ছিলেন এমএলএ বাবুরাও, তিনিও অসুস্থ হয়ে পড়েন। বলা হচ্ছে সেই তেল ভেজাল ছিল। এদিকে সেই চরিত্রহীন সাব ইন্সপেক্টর এই সুযোগের পুরো ফায়দা তোলে। সে এক সাক্ষাৎকারে বলে, আমরা খুব শীঘ্রই মিনার অয়েলের মালিক সোনুকে গ্রেপ্তার করব। এটা দেখে সোনুর কাকা, জ্যোতিকা আর রিসেপশনিস্ট তিনজনই পরামর্শ দেয়, তুমি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। কিন্তু সোনু মানে না। সে বলে, না, আমি আমার নাম নষ্ট হতে দেব না। আমি সবার সামনে প্রমাণ করে ছাড়বো যে আমি নির্দোষ। তারা বলে, কিন্তু কিভাবে? তুমি বাইরে বেরোলেই গুন্ডারা তোমার পেছনে পড়বে আর পুলিশ তো কুকুরের মতো খুঁজবে। সোনু বলে, ছোটবেলা থেকে মা আমাকে লায়লা নামে ডাকতো। এবার সময় এসেছে বন্ধুরা। এবার সোনু এমন এক দারুণ মেকআপ করে যে সে একেবারে এক সুন্দরী মেয়েতে পরিণত হয়। নিজের নাম রাখে লায়লা। ওদিকে রুস্তমের বাড়িতে সুন্দরী তার প্যারালাইজ শ্বশুরের সেবা করে যাচ্ছিল। রুস্তম রেগে গিয়ে বলে, তোমরা এত ভালো ভালো মেয়েদের বাতিল করে শেষে আমাকে এমন একজনের সঙ্গে বিয়ে দিলে। আমি তো শুধু গায়ের রং দেখে পাগল হয়েছিলাম, কিন্তু তোমরা তো একটু খোঁজ খবর নিতে পারতে। রুস্তমের মা বোঝায়, দেখো, ভাগ্যে যা লেখা থাকে সেটাই হয়। এখন যাকে পেয়েছো তাকে মেনে নাও। এদিকে রুস্তম খোঁজ পায় সোনু পালিয়েছে।
কিন্তু তার পার্লার কিনে নিয়েছে বোম্বের এক বিখ্যাত মেকআপ আর্টিস্ট নাম লায়লা। আরেকটি পার্লার খুলতে দেখে রুস্তমের প্রচন্ড রাগ হয়, সে পার্লার বন্ধ করতে যায়, কিন্তু লায়লাকে দেখে মন গলে যায়, ইমানও হেরে যায়। উপরন্তু লায়লা তাকে ফ্লার্ট করে বলে, আপনার মতো বডি বিল্ডার আমি কোথাও দেখিনি, আমি তো আপনাকেই খুঁজছিলাম, আপনাকে দেখে আমার কিছু কিছু হচ্ছে, কি বলেন আপনি কি আমার পার্লারের প্রথম কাস্টমার হবেন? আর লায়লা যেটা বলে সে সেটা করতেই থাকে। এরপর বাড়ি ফিরে রুস্তম তার মাকে বলে, মা আমি প্রেমে পড়ে গেছি। এই কথা শুনে তার মা আগে ছুরি হাতে দৌড়ে আসে তার দিকে এবং বলে, একটা বিয়ে করেই তো তুই তোর বাবাকে প্যারালাইসিস করে ফেলেছিস, সাবধান, আর যদি দ্বিতীয় বিয়ের কথা মুখে আনিস তো। মায়ের রাগ থেকে বাঁচতে রুস্তম দৌড়ে নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। তখন সুন্দরী বেরিয়ে এসে শাশুড়িকে বলে, দেখুন এমন করবেন না, আপনি কি আপনার ছেলেকে কষ্ট পেতে দেখে খুশি থাকতে পারবেন? যদি ও কাউকে ভালোবেসে থাকে এবং বিয়ে করতে চায় তাহলে অন্তত একবার মেয়েটিকে দেখে নিন তার খুশির জন্য। অন্যদিকে সোনুর কিছু বিশ্বস্ত কাস্টমার ছিলেন, কিন্তু তারা লায়লার কাছে মেকআপ করাতে চায় না, কারণ তারা ভাবে লায়লা হয়তো সাধারণ মেকআপই করে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে, দেখো সোনু জ্যোতির সাহায্য করেছিল, আর যখন সোনুর বিপদ এল তখন কোথায় লুকিয়ে বসে আছে জ্যোতি, সামনে এসে সত্যিটা কেন বলছে না যে ওই তেলের কোম্পানি সোনুর নয় বরং জ্যোতির স্বামী নাগরাজের। ঠিক সেই সময় তাদের ফোনে একটি মেসেজ আসে, সোনুর সঙ্গে দেখা করতে হলে এই জায়গায় চলে আসুন। পরের রাতে লায়লা ওই নারীদের সঙ্গে একটা নির্জন জায়গায় গোপন মিটিং করে এবং তাদের সত্যি কথা জানায়, আমি সোনু, আপনারা সবাই পার্লারে আসতে পারেন। অনেক দিন পর যখন তারা লায়লার আসল পরিচয় জানতে পারে তখন তারা খুশিও হয়, আবার চিন্তিতও হয়। তারা বলে, তুমি একটা পার্লারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছো কেন? তখন সোনু নিজের জীবনের গল্প বলতে শুরু করে, আমি ছোট ছিলাম তখন থেকেই দেখেছি আমার বাবা নেশা করে মাকে মারধর করতেন। একদিন তিনি হঠাৎ কোথায় যেন চলে গেলেন, মা তখন বাড়ি ভাড়া দিতে পারেননি। রাতের অন্ধকারে বাড়িওয়ালা আমাদের বের করে দেয়। তখন আব্দুল কাকু আমাদের আশ্রয় দেন। তিনি মুসলিম হয়েও আমাদের হিন্দু মা ছেলেকে নিজের বাড়িতে জায়গা দেন। আমার মাকে নিজের বোনের মতো দেখতেন। তিনি মাকে সেলাই, এমব্রয়ডারি, মেকআপ সব শেখান। মা টানা 12 বছর খেটে এই পার্লারটা দাঁড় করেন। আমি কখনো তাকে বিশ্রাম নিতে দেখিনি। একদিন তিনি চেয়ারে বসে বললেন, বাবা তুমি কি আজ আমাকে মেকআপ করে দেবে? আমি বলেছিলাম, কেন নয়, নিশ্চয়ই করব। কিন্তু মেকআপ করার পর যখন তাকে উঠতে বললাম, দেখি মা তো সেই চেয়ারে বসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই পার্লারে আমি মায়ের উপস্থিতি সবসময় কাছে পাই। আমি তার এই আত্মত্যাগ নষ্ট হতে দিতে পারি না। আমি সারা জীবন এই পার্লার চালাতে চাই। এরপর সোনু তার রিসেপশনিস্টের সঙ্গে পার্লারে ফিরছিলেন। পথে পুলিশের চেকিং চলছিল। তারা ড্রাইভিং লাইসেন্স চাইলে সোনু দেন, কিন্তু বুঝতে পারেন তিনি তো এখন লায়লার সাজে আছেন আর লাইসেন্সের নাম সোনুর। তাই সে ভাবে কিছু টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়াই ভালো। কিন্তু পুলিশ এটা দেখে অপমানিত বোধ করে এবং এসআইকে জানায়, এই মহিলা আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল। তবে এসআই লায়লার রূপ দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে নিজের গাড়িতে তুলে নিয়ে নানা মিষ্টি কথা বলতে শুরু করে। লায়লা যখন গাড়ি থেকে নামে তখন রুস্তমকে দেখে ভয় পেয়ে যায়। লায়লা তখন কান্নায় ভেঙে পড়ে, আমি লাইসেন্স আনতে ভুলে গিয়েছিলাম, আর ওই নিচ এসআই আমার দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল। এরপর শুরু হয় এসআই ও রুস্তমের মধ্যে ঝগড়া। রুস্তম লায়লাকে নিরাপদে পার্লারে পৌঁছে দেয় এবং বলে, কাল আমার জন্মদিন, অপেক্ষা করব তোমার জন্য। রুস্তমের মা তখন লায়লাকে ছুঁয়ে দেখে নেয়, এই ফর্সা গায়ের রং মেকআপের জাদু নয় তো? কিন্তু দেখে লায়লা সত্যিই ফর্সা। তখন তিনি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। রুস্তম ও লায়লা নাচ গান করে খুব আনন্দে জন্মদিন উদযাপন করে। যদিও সুন্দরীর ভেতরে হিংসে হচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারে না। ঠিক তখনই পার্টিতে হাজির হয় কিছু গুন্ডা। তাদের সঙ্গে রুস্তমের পুরনো ঝামেলা ছিল। তারা রুস্তমকে মারতে এসেছিল, কিন্তু পার্টিতে রুস্তমের লায়লার প্রতি ভালোবাসা দেখে তারা তাকে বেঁধে ফেলে এবং লায়লাকে অপমান করতে শুরু করে। তারা লায়লার ব্লাউজের ভেতরে লুকানো কমলালেবু দেখতে পায় এবং সবাইকে তার আসল পরিচয় বলতে চায়। তার আগেই লায়লা তাদের পিটিয়ে তাড়িয়ে দেয়। তবে প্রধান গুন্ডা লায়লাকে মারতে একটি ছুরি বের করে, যা রুস্তম ধরে ফেলে। এতে রুস্তমের হাত কেটে যায় আর তার রক্ত গিয়ে পড়ে লায়লার সিঁথিতে। এতে রুস্তম খুশি হয়ে ওঠে যে লায়লা এখন সত্যিই আমার হয়ে গেছে। রাতে যায়নি। সোনুকে বলে, আরে তুমি সাবধানে থেকো, মেয়েদের মতো সাজতে সাজতে যদি পুরোপুরি মেয়ে হয়ে যেও না যেন। তখন রুস্তমের জন্য তোমার ভিতরের অনুভূতিই চলে আসলে আমার কি হবে? এই দুজনকে কথা বলতে খলিল দেখে ফেলে। লায়লার সত্যি বলতে রুস্তমকে ডাকে, কিন্তু খলিল কিছু বলার আগেই লায়লা কাঁদতে শুরু করে। এই খলিল তো আপনার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে আপনি ভিতর থেকে পুরুষ নন, আর বলছে আমাকে বিয়ে করলে তোমাকে আমার চতুর্থ স্ত্রী বানাবে। এইভাবে বন্ধুরা লায়লা রুস্তমকে খলিলের বিরুদ্ধে উস্কে দেয়। তখন খলিল চিৎকার করে বলে, লেলা আসলে লেলা নয়, ও তো মজনু। আমি ওর গলায় পুরুষালী আওয়াজ শুনেছি। যদি বিশ্বাস না হয় ওর কাছে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখো।
কিন্তু রুস্তম যখন তার কাছে যেতে চায় তখন লেলা রুস্তমকে চুমু খেয়ে থামিয়ে দেয়, আর তাতেই রুস্তমের রোমান্টিক মুড তৈরি হয়ে যায়। সে খলিলকে হুমকি দেয়, আমার লেলার নামে আর একটাও বাজে কথা বললে আমি তোকে ছেড়ে কথা বলবো না। এইভাবে সেদিন লেলা বেঁচে যায়। পরের দিন সে পুলিশ স্টেশনে যায় আর এসআইয়ের সঙ্গে ফ্লার্ট করে বলে, ওই দিন রুস্তমকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই না জানি অনেক কিছু বলে ফেলেছি। আসলে আপনাকে আমার খুব ভালো লাগে, কিন্তু মনে হচ্ছে আমরা এক হওয়ার আগেই আলাদা হয়ে যাব। সে আরো বলে, আসলে পার্লারে যেসব মহিলারা আসেন তারা বলছেন সোনু খুব ভালো ছেলে ছিল আর তাকে ফাঁসিয়েছে জ্যোতি আর ওর স্বামী নাগরাজ। তারা চাইছেন যে কোনো মূল্যে সোনুকে নির্দোষ প্রমাণ করতে, তাই তারা নাগরাজকে খুঁজছেন। কিন্তু সমস্যা হলো, যদি সোনু ফিরে আসে তাহলে আমার পার্লার বন্ধ হয়ে যাবে। তাই আপনি কিছু একটা করুন, একবার শুধু আমাকে জ্যোতি আর তার স্বামীর সঙ্গে দেখা করিয়ে দিন। আমি মহিলাদের বলবো যে আমি নাগরাজের সঙ্গে একটা নির্দিষ্ট জায়গায় দেখা করতে যাচ্ছি, তখন সেখানে হয়তোবা সোনুও আসতে পারে, তখন আপনি ওকে গ্রেফতার করে নিতে পারবেন। লেলার প্ল্যান খুব ভালো লাগে। যখন রুস্তম জানতে পারে যে লেলাকে পুলিশ স্টেশনে ডেকেছিল তখন সে বুঝে যায় যে লেলাকে ব্যবহার করতে চাইছে ওই লম্পট এসআই। তাই সে সঙ্গে সঙ্গে পণ্ডিতজিকে ডেকে বিয়ের তারিখ ঠিক করে ফেলে আর লেলাকে বিয়ের কার্ড দিয়ে আসে। বিয়ের কার্ড দেখে লেলা চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না এই রুস্তম থেকে কিভাবে মুক্তি পাবে, সে তো একেবারে গায়ে পড়ে যাচ্ছে। তখন সে একটা পরিকল্পনা করে। এক রাতে সে রুস্তমকে দেখা করতে ডাকে আর নিজে মুখে কাপড় বেঁধে আসে ও সোজা গিয়ে রুস্তমকে জড়িয়ে ধরে। তখন হঠাৎই লেলা সামনে এসে পড়ে। বন্ধুরা, এটা ছিল লেলার ফাঁদ। যখন তারা জড়িয়েছিল তখনই লেলা এসে রুস্তমকে দোষ দেয়, তুমি আমাকে প্রতারণা করছো, আমাদের সম্পর্ক এখানেই শেষ, যদি আবার আমার কাছে আসার চেষ্টা করো আমি হারপিক খেয়ে আত্মহত্যা করব। এই কথা শুনে রুস্তম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে আর পরিবারের সবাইকে বলে, লেলা আমাকে ভুল বুঝেছে, আমি ওকে ঠকাইনি। তখন সুন্দরী তাকে সান্ত্বনা দিয়ে বলে, খুব শিগগিরই লেলা বুঝতে পারবে সে ভুল করেছে। ততক্ষণে রুস্তম বৃষ্টিতে ভিজে গেছিল, তাই সুন্দরী তার যত্ন নেয়, চুল শুকিয়ে দেয়, আর এই যত্ন থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয়। তারা একে অপরের আরো কাছাকাছি চলে আসে। যেন পাগল হয়ে রুস্তম আবার চলে আসে লেলার পার্লারে। তার বুকে লেলার নামের ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছে সে, কিন্তু লেলা কিছুই শুনতে চায় না। উপরন্তু সে বলে, আমি তো আগেই মুভ অন করে গেছি, এসআই স্যার না থাকলে আমি তো অবসাদে ডুবে যেতাম, ওর জন্যই আমি আজ ঠিক আছি। এই কথা শুনে রুস্তমের ভিতরে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। সে ভাবে, এই এসআই কেন এসে আমাদের মাঝে ঢুকছে। পরের দিন রাতে ধাবায় লেলা নাগরাজের সঙ্গে দেখা করতে যায়। এই সময় চারপাশে এসআই আর তার লোকজন ছড়িয়ে থাকে। তখনই বাস ভর্তি করে মহিলারা এসে পড়ে। এসআই তো অপেক্ষা করছিল সোনুর আসার, কিন্তু হঠাৎই কেউ লেলাকে অপহরণ করে। এসআই দুশ্চিন্তায় পড়ে যায়। পরে জানা যায় রুস্তম লেলাকে অজ্ঞান করে অপহরণ করেছে যাতে সে ওকে বিয়ে করতে পারে। পণ্ডিতজি বলে দেন সময় চলে যাচ্ছে, কনেকে জ্ঞান ফেরান। তখন রুস্তম বলে, না পণ্ডিতজি, ও জেগে উঠলে ঝামেলা করে দেবে, আমাদের এরকম অজ্ঞান অবস্থাতেই বিয়ে, এমনকি বাসর রাতে সবকিছুই করতে হবে, কাল আমরা ওকে জ্ঞান ফেরাবো। কিন্তু ঠিক তখনই যখন রুস্তম লেলাকে বিয়ে করতে যাচ্ছে সেখানে এসে হাজির হয় এসআই আর সবকিছু অস্থির করে তোলে। তাতে লেলার জ্ঞান ফিরে আসে এবং সে দেখে এই দুই পুরুষ তাকে নিয়ে পাগল হয়ে গেছে। ওরা লায়লাকে টানতে থাকে নিজেদের দিকে আর এই টানাহেঁচড়ার মাঝেই লায়লার চুল খুলে একটা খাম্বার ওপর আটকে পড়ে। লায়লা ওদের দৃষ্টির আড়ালে যাওয়ার চেষ্টা করে, নিজের চুল সামলানোর চেষ্টা করে, কিন্তু খলিল এসে ওদের আবার লায়লার দিকে নজর ফেরায়। অবশেষে লায়লা চুল কোনো রকমে পেয়ে যায়, কিন্তু তার একটা কমলা পড়ে যায় যেটা এসআই নিজের পায়ের নিচে পিষে ফেলে। তখন লায়লার মনে হয় এবার আমি শেষ। তারপর কি? এসআই রেগে গিয়ে বলতে শুরু করে, আমি তো আমার সব বন্ধু আত্মীয়দের তোমার ছবি দেখিয়ে দিয়েছিলাম, আমি তোমাকে নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করতে চেয়েছিলাম। অন্যদিকে রুস্তম তো হার্ট অ্যাটাক খেতে খেতে বেঁচে যায়। সে বলে, আমি তো তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি এত ভয়ঙ্কর প্র্যাঙ্ক কেন করো আমার সঙ্গে করছো? আমায় মেরেই ফেলবে নাকি? তখন লায়লা অর্থাৎ সোনু বোঝায়, আপনি তো আমার প্ল্যানে কোনোদিন ছিলেনই না, কিন্তু ভাগ্য এমনভাবে খেলেছে যে আপনি বলির পাঠা হয়ে গেছেন, আমি সত্যিই দুঃখিত। রুস্তম তখন ঘরে ফিরে গলা কেটে মরতে যায়, কিন্তু সুন্দরী ছুরি ধরে ফেলে আর তাকে বোঝায়, আপনি দুঃখ করছেন কেন? আপনি তো খুব হ্যান্ডসাম, আপনি লায়লার চেয়েও অনেক সুন্দর মেয়ে পেয়ে যাবেন। তখনই সুন্দরীর বমি শুরু হয় আর বাড়ির সবাই বুঝে যায় যে সুন্দরী রুস্তমের সন্তানের মা হতে চলেছে। রুস্তমের মা তখন বলেন, হতে পারে সুন্দরী তোমার পছন্দের মতো দেখতে নয়, কিন্তু চরিত্রে একেবারে সোনার মানুষ। তোমার বাবার কতটা সেবা করেছে, পুরো পরিবারটা ভালোভাবে সামলেছে, আর তুমি কি না গায়ের রঙের পেছনে পাগল হয়ে গেছো? এমন মেয়েকে আর কোথাও পাবে না, ওর থেকে বেশি কেউ তোমায় ভালোবাসতে পারবে না। তাই বলছি দ্বিতীয় বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দাও, সুন্দরীকেই গ্রহণ করো। এইবার রুস্তম রাজি হয়ে যায়। এখন রুস্তম আর সুন্দরীর সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এসআই সোনুকে গ্রেপ্তার করে। ব্যাপারটা কোর্ট পর্যন্ত গড়ায়।
সোনু পুরো সত্যি কোর্টে বললেও প্রমাণের অভাবে জজ কিছুই মানতে চান না। তখন জ্যোতি সামনে আসে আর বলে, আমি জানতাম না যে আমার স্বামী ভেজাল তেল বিক্রি করতেন। যখন ওর ব্যবসা খারাপ যাচ্ছিল আমি সোনুর সাহায্য নিই, আর ও আমার ওই ভালোবাসার বদলা দিল, ওকে ফাঁসিয়ে দিয়েছি। যখন আমি সত্যি বলার চেষ্টা করলাম তখন ও আমার ওপর অত্যাচার করে আমায় চুপ করিয়ে দেয়। জ্যোতির সঙ্গে সঙ্গে মহিলা মণ্ডলীও কোর্টে বলে আমাদের সোনু নির্দোষ, আর পুরুষদের দল বলে সোনুই দোষী। জজ কিছু বুঝতে পারেন না। তখন এক আইনজীবী উঠে দাঁড়িয়ে বলে, আমি এসআই এর পুরনো শত্রু। কয়েক মাস আগে লাইভ টিভিতে এই লোক আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল। প্রমাণ না থাকায় চুপ ছিলাম, কিন্তু এরপর ওর সব কুকর্ম ফাঁস করাই আমার জীবনের মিশন হয়ে যায়। আমি ওর পেছনে পড়ে যাই আর হিডেন ক্যামেরায় সব রেকর্ড করি। আর যখন সেই ভিডিও কোর্টে পেশ করা হয় দেখা যায় এসআই রেস্টুরেন্টে চাঁদা তুলছে, খলিলকে বলে সোনুর কাটা আঙুল চাই, সোনুর প্রেমিকার সঙ্গে অসভ্যতা করছে, আর লোকজন এর মার খেয়ে হাসপাতালে যাওয়ার পরও বলছে। তখনও এসআই আস্তে আস্তে বলতে থাকে আমি ওকে মেরে ফেলবো। তারপর রুস্তমের বিয়েতে ভেজাল তেলে লোক অসুস্থ হলে তখন নাগরাজ একা এসআইয়ের সাথে দেখা করতে যায় আর সেসব কথা স্বীকার করে। এই কোম্পানি আমার, আর যদি লিয়া দেওয়া করে কথা এখানেই ধামাচাপা দেওয়া যায়। তার কারণে আমি সোনুর নামে চালিয়ে ওর খ্যাতির ভেতর দিয়ে তেল বিক্রি করে আমি লাভের 50% দিয়েছিলাম। পকেট তো গরম হয়ে গেছিল। তারপর মিডিয়ায় এসআই বলে এই কোম্পানি সোনুর ভেজাল তেল বিক্রি করেছে। এইভাবে কোর্টে প্রমাণ হয়ে যায় যে সোনু নির্দোষ আর এসআই কেবল নিজের প্রতিহিংসায় মিথ্যে বলেছে। এসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সোনু আবার নিজের পার্লার চালু করে দেয়। কয়েক মাস পর রুস্তমের একটা সুন্দর ছেলে হয়। রুস্তম আর তার মা তখন রুস্তমের বাবাকে বলেন, হিম্মত করে নাতিকে কোলে তো নাও। এতদিন সুন্দরী সেবা আর ওষুধে অবশেষে রুস্তমের বাবা সুস্থ হয়ে যান, হাঁটাও শুরু করেন। আর এইভাবেই এক হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে শেষ হয় এই সিনেমা। ওটা ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।